আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছেন? ওসমান হাদি ভাইয়ের ইন্টারভিউটার বিষয়ে কথা বলতে আসলাম। লাক বাই চান্স, আসলে এটা ব্যাড লাক বা গুড লাক কি বলবো আমি জানি না। আমার কাছে ইন্টারভিউ দেওয়ার একদিন দুই দিন পরে হচ্ছে ওনার এই ঘটনা ঘটে। উনি গুলিবিদ্ধ হয়ে এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অবশ্যই এটা খুবই দুঃখজনক ঘটনা। এই ধরনের সন্ত্রাসী আমরা যে কারোর সঙ্গে আসলে না হোক, সেটা আমাদের সকলের চাওয়া। যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে ওসমান হাদি ভাইয়ের ইন্টারভিউটা তো আপনারা দেখেছেন, ব্যাপক ভাইরাল, মানুষ দিচ্ছেন। মানে ওনার ইন্টারভিউতে যে কথাগুলো বলেছেন, মনে হচ্ছে যেন উনি আসলে আগে থেকেই সব জানতেন, উনি মনের কথাগুলো সবার আগে আমার কাছে বলে গেছেন। কিন্তু এই ইন্টারভিউটা নিয়ে না আমার কিছু ব্যাপার আছে, কথা আছে বলা, শেয়ার করার, মনে হয় শেয়ার করি। যেমন ওসমান হাদি ভাইকে ইন্টারভিউর জন্য আমি নক দিয়েছিলাম প্রায় 2.5 মাস আগে, রিসেন্টলি না, প্রায় 2.5 মাস আগে। আমি ওনাকে একদিন বললাম যে ভাই, আমি তো আসলে ইন্টারভিউ নিয়ে কাজ করি, যেহেতু আপনি ইলেকশন করবেন, রাজনীতি দিয়ে কাজ করছেন, আমি তরুণদের নিয়ে কাজ করি, একটু আসেন আপনার সঙ্গে বসি, আপনার কথাগুলো একটু শুনতে চাই, কিভাবে কি করতে চান। তো উনি আমাকে বলে যে তানভীর ভাই, আমি আপনাকে ইন্টারভিউতে অবশ্যই খুব আগ্রহী, বাট একটু পরে, কিছুদিন পরে দেই, সময় হোক, আমি আপনাকে জানাবো। আচ্ছা। তো এরপরে যেদিন উনি ইন্টারভিউ দিবে, অর্থাৎ ডিসেম্বরে, এই যে এই ঘটনা ঘটার ঠিক 2 দিন আগে, 3 দিন আগে আমি ওনাকে নক দিলাম যে ভাই ফ্রি আছেন কবে। তখন উনি আমাকে বললো যে ভাই কবে করতে চান। তাই আমি বললাম যে ভেরি সুন। তখন উনি আমাকে বললো যে ঠিক আছে, আসেন অমুক দিন আমরা ইন্টারভিউটা শুটটা করে ফেলি, কতক্ষণ সময় লাগবে। আমি বললাম যে আমার বেশিক্ষণ লাগবে না, ঘন্টা টাইম দিলে এনাফ। কোথায় করবেন? তখন উনি আমাকে নিজেই প্রস্তাব করলো প্রথমে যে শাহবাগে, ইনকিলাব মঞ্চ যেটাকে বলে, শাহবাগে উনি ইন্টারভিউটা দিতে চান। তা আমি বললাম ঠিক আছে ভাই, আমি তাহলে আমরা কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। কখন শুটিং করবো বা আপনার টাইমটা কখন? তুমি আমাকে বললো যে আমার 11:30 বনানীতে একটা নির্বাচনী কাজে যেতে হবে, আপনি আমাকে 11:30 আগে ছেড়ে দিবেন, 10টার দিকে আমরা তাহলে শুরু করি। আমি আচ্ছা। এর মধ্যে রাতে আবার ওনাকে ফোন দিলাম, দিয়ে আমি ওনাকে বললাম যে ভাই, যেহেতু আপনার 11:30 যেতে হবে, আমরা তাহলে একটু আগে শুরু করি, আমি 9টার মধ্যে চলে আসবো শাহবাগে শুটিং এ, ইউনিট নিয়ে, আপনি তাহলে চলে আসেন। আচ্ছা ঠিক আছে। তারপর উনি না আসলো, আমি পরের দিন গেলাম 9টার সময়। আমি আমার টাইম মতো পৌঁছে গেছি, যে ফোন দিলাম যে ভাই কোথায়, বললো যে আমি বাংলা মোটরে নির্বাচনী প্রচারে, ভাই 5টা মিনিট ওয়েট করেন, আসতেছি। 10-15 মিনিট মধ্যে চলে আসলো শাহবাগে, রিক্সা থেকে নামতেছে। না, আমার তখন দেখেই আমার মাথায় পড়ে যে একটা লোক নির্বাচন করতেছে, সাথে কেউ নাই, একটা ছেলে আছে সাথে। আর ওনার যেহেতু অনেক ফোকাসিং একটা ফেস, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে ভালো না। আমি তখন ওনাকে এমনিতে বললাম যে হাদি ভাই, আপনি যে এই একা একা হাঁটাচলা করেন, ভয় লাগে না? তখন বলছে না ভাই, কিসের ভয়, আল্লাহ ভরসা। এগুলো কিন্তু শুটিং এ না, শুটিং এর বাইরে বিহাইন্ড এর গল্প বলতেছি। আমি বললাম যে আচ্ছা। তারপর উনি আমাকে নেমে বলে, তানভীর ভাই নাস্তা করছেন? আমি বলছি, না তো, কেন, আপনি নাস্তা? আমি বলছি নাস্তা করছি। আপনি করেননি? না ভাই, খিদা লাগছে। তারা চলেন হোটেলে যাবেন নাকি আমরা কোনো একটা চায়ের দোকানে যাই? তখন বলে না, চায়ের দোকান। তখন রাস্তার পাশেই, শাহবাগ থানার পাশে চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানে আমি, আমার দুজন ক্যামেরাম্যান, আমার ইউনিটের ড্রাইভার হাদি ভাই, এবং হাদি ভাইয়ের সঙ্গে একজন লোক আসছে, সেই লোকটার সহ আমরা চা খেলাম। চা খেয়ে আমি হাদি ভাইকে বললাম যে শুটটা আসলে কোথায় করা যায়, কারণ শাহবাগের যে পয়েন্টটাতে করতে চাচ্ছেন অনেক নয়েজ, মানুষজন আছে, কথা বললে ব্যাকগ্রাউন্ড সাউন্ডে অনেক আওয়াজ আসবে। তখন হাদি ভাই আমাকে বলে কি, চলেন আমরা তাহলে কার্জন হলের সামনে গিয়ে ইন্টারভিউটা করি। আমি তখন বললাম যে ভাই, কার্জন হলের সামনে না যায়, না গিয়ে শিখা অনির্বাণের সামনে যাই, শিখা যেটা অনির্বাণ আছে। যেহেতু বিজয়ের মাস, সামনে জাতীয় নির্বাচন, আপনি ইলেকশন করছেন, পেছনে পতাকা, এখানে শিখা নির্বাণের সে প্রতীকটা, দুই পাশে আমরা দুইজন মাঝে দেখা যাবে, ভালো লাগবে ভিজুয়ালটা। উনি এক বাক্যে বলল ঠিক আছে চলেন। তারপর গাড়িতে উঠার পরেই একটা ঘটনা ঘটছে। কেমন ঘটনা ঘটলো? ওই যে আমি একদম গাড়ির শুরুতে প্রথম সিটে বসবো, ওনারা মাঝের সিটে। প্রথমে হাদি ভাই ঢুকলো, তারপর হাদি ভাইয়ের সঙ্গে যে গেস্ট একজন সাথে আসে, উনি ঢুকছে। ঢুকে আমি তাদের খেয়াল করি না, আমি সামনের সিটে উঠে দরজাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে হাদি ভাইয়ের সঙ্গে যে লোকটা ছিল, উনি খুব চিৎকার দিয়ে শুরু করে যে ভাই দরজা খুলেন, দরজা খুলেন। আমার হাত গেল। মানে আমি তো বুঝতে পারলাম না ঘটনা কি। হাদি ভাইও খুব হতচকিত হয়ে গেছে। আমি পিছনে তাকায় দেখেছি শুধু এটাই বলছে যে হ্যাঁ দরজাটা খুলেন, আমার হাত গেল। তখন আমি তাকায় দেখি যে আমি যে দরজাটা লাগাইছি গাড়ির, ওই যে উনি উঠে বসে হাত বাইরে দিয়ে রাখছিল। সেই যে দরজাটা এসে এভাবে গাড়ির দরজা লাগছে, এবং ওনার দরজার হাত অর্ধেক বাইরে, অর্ধেক হচ্ছে আমার গাড়ির ভিতরে। আমি তো দেখে তাড়াতাড়ি করে দরজা খুলে দিলাম। খোলার সাথে সাথে দেখি কি, এটা তো ওনার হাত না, একদম হাতটা এইভাবে বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, এবং এই জায়গাগুলো একদম গর্তের মতো হয়ে গেছে। ভাই ওই সিনটা আসলে যার সঙ্গে হয় সে তো বুঝে। আমার কাছে কেমন লাগছিল শরীরটাই, হাদি ভাই পাগলের মতো হয়ে গেছে, যে হাত ভাঙলো নাকি আঙ্গুল আগলা হয়ে গেল। চিন্তা করেন যে গাড়ির ভেতরে আটকাই দিচ্ছি, গাড়ির ভেতরে অর্ধেক হাত ভেতরে, অর্ধেক হাত বাইরে। উনি তো খুব চিৎকার করতেছে। তখন হাদি ভাইয়ের বললাম যে হাদি ভাই কি করা যায়, ডাক্তারের কাছে নিবো কিনা? তখন সবাই বলছে না, আগে ওনাকে বরফ দিতে হবে, কিছু বরফ পাওয়া যায় কোথায়।
পরে আমি হাদি ভাইকে নিয়ে গাড়ি তাড়াতাড়ি আমি গাড়িটা ছাড়েন, হাদি ভাই বলে যে টিএসসি দিকে চলেন, ওখানে কোনো বরফ দোকান আছে কিনা দেখি, যেহেতু সকালবেলা আসলে দোকানপাট খোলা নাই। পরে টিএসসি ক্রস করার পরে দেখলাম যে আইসক্রিমের বিক্রি করছে, তাড়াতাড়ি করে দোকানটা বললাম যে ভাই কিছু বরফ দেন, উনি বলে যে বরফ নাই, তবে বরফের ব্যাগ আছে। তো তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে আমি হাদি ভাই ওনার হাতটা প্রায় 10-15 মিনিট লাগাই রাখলাম, হাতটা ঠিক করলাম, দেখলাম যে আল্লাহ রক্ষা করছে, যে হাত ভাঙে নাই, তবে একদম এইভাবে কেঁচা লাগে না, বা খুবই তো আমি ওনাকে যথেষ্ট সরি বলছি যে ভাই খুবই সরি। হাদি ভাইও খুব আপসেট ফিল করতেছে যে তুমি আমার সঙ্গে আসলা, মানে শুটিং শুরু হওয়ার আগে কথা। এভাবে করে করে আমাদের প্রায় আধা ঘন্টা 45 মিনিট লস হয়ে গেল। আচ্ছা যাই হোক, এরপরে সিদ্ধান্ত নিলাম যে আমি শুটিং করতে যাবো, শিহরণী বানিয়ে গেলাম, শুটিং করলাম। শুটিং শেষে কথা বললাম, আমি তো শুটিং এ যা যা প্রশ্ন করছি সবই আপনারা দেখছেন। তারপর আমরা গাড়িতে উঠলাম, শুটিং শেষে গাড়িতে উঠে আমি আবার বললাম যে ভাই আপনি একা একা ঘুরেন না। কেন ভাই? তাই আমি বললাম যে ভাই দিনকাল ভালো না, একা একা ঘুরেন, একটা আইসা শুট করে দিলে তো শেষ, এগুলো ভয় ভাগেন। যেহেতু আপনারা রাজনীতি করেন, শত্রুর তো অভাব নেই, আর এখন নির্বাচন, সব অনেক ধরনের শত্রুই থাকতে পারে। আমি কোনো স্পেসিফিক ভাবে কাউকে বলছি না, দায়ী করছি না। তো আমি বললাম যে অনেকভাবেই শত্রু থাকতে পারে, এগুলা করেন না, মানে একটু সেফটি নিয়ে চলে ফেলে গেল। উনি আবার আমার না ভাই আল্লাহ আল্লাহ কিচ্ছু হবে না ইনশাল্লাহ। এরপর উনি আমার সঙ্গে আমার অফিসের পাশে ওনার ইনকিলাব মঞ্চ, ওখানে আসছে, নামছে, আমাকে একটা লাইভ অফিস দেখালো যে ভাই এটা আমাদের ইনকিলাব মঞ্চের লাইব্রেরি, আপনি তো লাইব্রেরি নিয়েও কাজ করছেন আগে, আসেন একদিন, তরুণদের জন্য আমরা কি কি করি এই বিষয়গুলো একটু তুলে ধরবেন, আশা করি কথা হবে, দাওয়াত দিল, আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। এইভাবে আসলে ওনার সঙ্গে আমার পুরোটা দিন না, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা কাটছে। তো এরপরে কাটার পর তো ইন্টারভিউ বানালাম, ওই মধ্যে উনি আমাকে আবার বলে গেল যে ভাই ইন্টারভিউটা কবে পাবলিশ করবেন? তাই আমি বললাম যে ভেরি সুন। বলছে যে তফসিল ঘোষণা আগে পাবলিশ করে দিন। তো আমার তো শুটিং হওয়ার 2 দিন পরে তফসিল ঘোষণা করছে, মানে যেদিন গেছে সেদিন তো তফসিল ঘোষণা করছে। তা আমি ওইভাবে এই তফসিল ঘোষণা আগেই দিলাম, পাবলিশ করলাম। ঠিক পাবলিশ হওয়ার 1 দিন পরে তো উনাকে আক্রমণ করা হলো, গুলি করা হলো। তো এরপর থেকে না আমি খুব আপসেট কারণ এই কারণে যে দেখেন নিয়তি কি জিনিস। হাদি ভাইকে আমি আরো 2.5 মাস আগে থেকে ইন্টারভিউর জন্য বলছিলাম, উনি আমাকে দিচ্ছিল না, ব্যস্ত ভাই বা দিব কিছুদিন পরে। উনি এমন সময় দিল যে সময়টাতে আসলে ওনার জীবনটা একদম জীবন মৃত্যু সন্ধিক্ষণে, তার আগে নিয়তি মনে হয় ওনাকে আমার কাছে নিয়ে এসেছে। এবং উনি ওনার নিয়তির কারণে আমি বলবো যে আমি জানি না, আমি আশা করি অবশ্যই উনি বেঁচে থাকবেন, ফিরবেন। উনার মুখে মনে যত কথা আছে শেষ কথাগুলো আমাকে বলে গেছে। উনি যখন ঘটনা ঘটলো আমি দেখলাম যে আমার ইন্টারভিউটা খুব ভাইরাল হয়ে গেছে। প্রথম দিকে ভালো লাগছিল যে আমার একটা কাজ মানুষ দেখছে, পরে আমার কাছে খুব গিল্টি ফিল হচ্ছিল যে দেখেন মানে কিভাবে কিভাবে সব মিলে গেল। এবং আমার ইন্টারভিউতে পরে আমি আবার খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনলাম। ওই যে উনি বলতেছিল না যে একদিন আমি রিক্সা দিয়ে যাব, হয়তো বা কেউ এসে আমাকে একটা পোস্ট দিবে, শুট করবে, মানে মনে হচ্ছিল যে উনি আন্দাজ করতে পারছিল বা ওনার সাথে যে আমার একটা ঘটনা ঘটবে অলৌকিক ভাবে, আর যাই হোক পুরো ঘটনা উনি আমার কাছে এসে বলে গেছে এবং যা যা বলেছে ঠিক তাই কিন্তু তার পরের দিন হয়েছে। তো সব মিলায় না এই ইন্টারভিউটা আমার জন্য একটা আসলে আমার লাইফে, আমার ক্যারিয়ারের জন্য একটা মানে বিগ ডিল বলতে গেলে, মানে বিগ ফ্যাক্ট আমার কাছে। আমি চাই হাদি ভাই ফিরে আসুক। আমি যেহেতু ইন্টারভিউ নিয়ে ঘুরি, আসলে আমি তো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, আমার বিনোদন নিয়ে কাজ করি, তারুণ্য নিয়ে কাজ করি, আমাকে বিভিন্ন জনের সঙ্গে বসতে হয়। আমি অস্বীকার করবো না, আমি ফরাজ করিম চৌধুরীর সঙ্গে বসেছি, তহিদ আফ্রিদির সঙ্গে বসেছি, মানে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি হাদি ভাইয়ের সঙ্গে কথা বলতে বসেছি। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি অনেকের সঙ্গে কথা বলবো, তাদের মনের কথা শুনবো, তারা কি চান তাদের কথাগুলো মানুষের কাছে নিয়ে যাবো, এটাই তো আমার কাজ। কারোর সঙ্গে বসলেই কিন্তু সেই ব্যক্তির লোক বা আপনারা যেটাকে দালাল বলেন, ধরেন হাদির ইন্টারভিউ নিলে যে হাদির দালাল হয়ে যায় তা না, ফরাজ করিম চৌধুরী ইন্টারভিউ নিলে ফরাজ করিমের দালাল হয়ে যায়, ব্যাপারটা এমন না। অনেকে আক্রমণ করে বসে যে তুই তো আগে অমুকে ইন্টারভিউ নিয়েছিস, তমুকে ইন্টারভিউ নিয়েছিস, তার মানে তুমি ওর দালাল। এটা আসলে একটা ভুল প্রচারণা। যাই হোক ওইদিকে আমি না যাই, পলিটিক্যাল, আমি কখনো পলিটিক্যাল ইন্টারভিউ নিই না, কথাও বলি না। হাদি ভাই কিন্তু আপনি দেখবেন যে উনি একজন আসনের প্রার্থী, তার কেন তিনি নির্বাচন করছেন, তার নির্বাচনী এলাকার জন্য তিনি কি করবেন সেই বিষয়গুলো থাকে। আমার ইন্টারভিউতে কখনো কোনো দলকে আক্রমণ করে কথাবার্তা প্রশ্ন আমি কখনো করি না। একজন উত্তর বা যিনি গেস্ট থাকে তার তো অনেক বক্তব্য থাকে, তিনি বলতে পারেন, কিন্তু আমি কখনো কোনো দল মত রাজনীতিকে উস্কানি দিয়ে বা অনেকে আছে না যে একদলীয় একটা অ্যাটাকিং কথা বলা, উস্কায় দেওয়া, ওই জিনিসটা আমি কখনো করি না, করতে ইন্টারেস্টেড, ইনশাল্লাহ করবো না। তো যাই হোক, এখন আমি বললাম কি যে এই যে আমি গত 2 দিন যাবত আপসেট এবং গিল্টি এই কারণে যে হাদি ভাইয়ের এই ঘটনাটা ঘটার আগে আমার সঙ্গে তার শেষ ইন্টারভিউ ছিল এবং তিনি যা যা বলে গেছেন আমার কাছে তার সবকিছু আসলে মিলে গেছে। যাই হোক আজান দিচ্ছে, এখন আর কথা না বাড়াই। সো আমি চাই হাদি ভাই আপনি ফিরে আসেন, আপনি আপনার যত কথা বলেছেন, যত প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো আপনি সুস্থভাবে
পরিপূর্ণ করতে পারেন, মানুষের জন্য কাজ করতে পারেন, সেই আশা রইল। আর সবাইকে বলবো যে ভাই, রীতি এক জায়গায়, মানুষের জীবন আরেক জায়গায়। কারো জীবন মৃত্যু নিয়ে হাসি ঠাট্টা করবেন না, কারোর প্রতি আক্রমণও করবেন না ভাই। আপনার সঙ্গে আমার মতের দ্বিমত থাকবেই, তাই বলে আপনি আমাকে মেরে ফেলবেন, এটা আসলে হয় না। জীবন শেষে দিন শেষে তো জীবন একটাই। আমরা সবাই সবার প্রতি একটু রহমশীল হই, সবার জীবনটাকে আমরা সম্মান করি। অন্তত আপনি আর যাই করেন, কাউকে এমন ভাবে আক্রমণ করেন না যেন লোকটার জীবনটা শেষ হয়ে যায়। যে সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।